এক সরকার আপনার জীবন চালাচ্ছে, আমার জীবন চালাচ্ছে, আপনাকে এমন ভাবে রেখেছে, আমাদেরকে সেভাবে রেখেছে। করে নাকি দেখছি আমাদের সরকার যেখানে মনে আছে কোথায় আছে নরেন্দ্র মোদী, যেখানে মানুষ না করে ডাকলে নরেন্দ্র মোদীকে আমাদের সমস্যা সমাধান করবেন, মমতা ব্যানার্জিকে ডাকলে আছে রাজ্যের সমস্যা সমাধান করবেন। আর দেশের মানুষ রাজ্যের মানুষের জন্য সরকার কি সমাধান বার করেছে, ওইটা মোদীর সমাধান। ও দেশের লোক খেতে পারছে না, কৃষক ফসলের দাম দিয়ে রাস্তায় বসে আছে, শ্রমিক আমার মজুরি চাইছে, ছেলেমেয়েরা চাকরি বাকরি চাইছে, কোনো চিন্তা নেই। আমি কি করবো, আমি এদের সবার জন্য অযোধ্যা একটা আমার মন্দির বানিয়ে দেবো, তো আমার চলে যাবো আমাদের মোদী, তুই আমার মন্দির বানাবি, আমি মন্দির বানাতে পারি না, আমি হিন্দু নেই নাকি, আমি কম করে দেখবি মা দুর্গা মা কালী হোম নমস্কার বিষ্ণু মাতা আমার কথা না করে দেবে। মোদী যদি অযোধ্যা একটা রামের মন্দির বানাবে, আমি কি করবো, আমি দীঘা একটা জগন্নাথের মন্দির বানিয়ে দেবো। আমার এখানে চলে এলো দিলীপ ঘোষ দাঁড়িয়ে কথা কি বলবো আপনাদের, পশ্চিমবাংলায় 50,000 হরিণা খুঁজে পেয়ে গেছে, গরুর খুঁজে ছোড়া খুঁজে পেয়ে গেছে, তবু আপনার দিনে পলিটেকনিক পথে কাগজ খুঁজে পাইনি। আর সে এসে পশ্চিমবাংলাকে উদ্ধার করতে, সে বলে সিপিএমকে দিয়ে আর কিছু হবে না, এবার আমরা বিজেপি এসে গেছি, আমরা কি করবো, প্রতি বছর মিছিল করবো। কি মিছিল, যাতে টেট পরীক্ষা রেজাল্ট করে এসএসসি রেজাল্ট করে বেরিয়ে মিছিল দেখলাম নাকি, ঘর থেকে ছেলে ধরে বার করবো, পাড়ার করে দাঁড় করাবো, ওখানে কিরক কাটবো, হাতে পুকুর ধরাবো, বলবো আজকে রামনবমী নিয়ে জয়শ্রীরাম বলে আমি চলবো, রামনবমী মিছিল করবো। বাড়িতে এসে গেলেন মমতা ব্যানার্জি, তুমি আমার কাছে রামনবমী মিছিল করেছি, আমি সমাজে বসে বসে আমি কিন্তু আমি মিছিল করতে পারি না, তোরা আসিস মুখ করতে আয়তো থেকে ঢোলপাতা নিয়ে আয়, ওরা এখানে প্রতি বছর রামনবমী মিছিল করবে, তো আমার তৃণমূলের পোশাক অন্তর্গুলো কি করবে, ওরা এবার থেকে প্রতি বছর হনুমান যাচ্ছে মিছিল করবে। কেউ বলছে না কৃষককে ফসলের দাম দেবে, কেউ বলছে না শ্রমিককে তার ঘরের মজুরি দেবে। খেলা হবে শীতকালে আকাশ বাতাস সঙ্গে বেড়েছে, একটা বারের জন্য ভুল করে বলছে না পশ্চিমবাংলায় চাকরি হবে। আর ঘরে ঘরে বেকার ছেলে মেয়েগুলো এদের সার্কাস দেখতে দেখতে কি জানছে কি শিখছে, তারা জানছে যে তাদের জন্য নরেন্দ্র মোদী একটা রামের মন্দির বানাবেন, মমতা ব্যানার্জি একটা জগন্নাথের মন্দির বানাবেন, আর আমাদের ঘরের বেকার ছেলে মেয়েগুলো কি করবে, হাতে কৌশলে মন্দিরের সিঁড়িতে বসে বিক্রি করবে। জীবনে কোনো অনুষ্ঠানের মন্দির দ্বারা চাকরি বাকরি করতে পারে না, বলুন এই করার জন্য লোকে একটা সরকার কি আছে, সরকারের কাজ কি বলুন তো, আমাদের রাজ্যে আমরা হেভি ধর্মনিরপেক্ষ সরকার চলে দেখছি, এখানে ভোট লাগিয়েছে বাংলাকে গুজরাট করে দেবো না, আরে বাংলার গুজরাট কিছু বাকি আছে, এখানে নাকি হেভি একেবারে ধর্মনিরপেক্ষ সরকার চলছে। মমতা ব্যানার্জি ধর্মনিরপেক্ষ মানে কি, সকালবেলা ঘুম থেকে উঠবেন, কালীঘাটের কালী মন্দিরে গিয়ে পুজো দেবেন, তারপর দুপুরবেলা মেট্রোতে গিয়ে নামাজ পড়বেন, তারপর বিকেলবেলা বদলার ঘাটে গিয়ে ঠাকুরের খেলা হবে ধর্মনিরপেক্ষতা। আর ওনার ধর্মনিরপেক্ষতা ছাড়াই আছে পশ্চিমবাংলার এই অবস্থা। ওনার ধর্মনিরপেক্ষতা মানে কি, আমাদের রাজ্যে মসজিদের ইমাম সাহেব মাস গেলে ভাতা পাবেন, মন্দিরের পুরুষ মশাইও মাস গেলে ভাতা পাবেন, কিন্তু ইমাম বা পুরোহিত কারুর বাড়ির ছেলে নেই আমাদের রাজ্যে এসএসসি পরীক্ষা দিয়ে একটা চাকরি বাকরি পাবে না। এই হচ্ছে মমতা ব্যানার্জির ধর্মনিরপেক্ষতা, লোকের পেটে লাথি মারা ধর্মনিরপেক্ষতা। ওনার ধর্মনিরপেক্ষতা মানে কি, খ্রিস্টান ম্যাথিউ স্যামুয়েল, যদি ধর্মনিরপেক্ষতা কাকে বলে তৃণমূলকে থেকে শিখতে হবে। খ্রিস্টান ম্যাথিউ স্যামুয়েল টাকার বান্ডিল নিয়ে কলকাতা এয়ারপোর্টে এসে নামলো, সেই বান্ডিল নিয়ে পৌঁছে গেল তৃণমূলের পার্টি অফিসে। তারপরে হিন্দু ছেলে শোভন চ্যাটার্জি আর মুকুল রায় সেই জায়গা গেল, আর মুসলমানের ছেলে ববি হাকিম আর সুলতান নামে একই জায়গা গেল। তারপরে মুকুল রায় শোভন চ্যাটার্জি জয় শ্রীরাম বলে বিজেপিতে চলে গেল, আর সুলতান আহমেদ আর ববি হাকিম দিদি আমাদের মুসলমানদেরকে বাঁচাবে বলে মমতা ব্যানার্জির বাইরে গাইড দিল। আসলে চুরির টাকাই হচ্ছে এদের ধর্ম, চুরির টাকা ভাগ করা এদের নামে ধর্ম, এদের নামে ধর্মনিরপেক্ষতা। আর সেই ধর্মনিরপেক্ষতার মূল্য দিচ্ছে আজকে বাংলা। যে রাজ্যে কোনোদিন বিজেপির একটা কাউন্সিলর খুঁজে পাওয়া যেত না, সেই রাজ্যে আজকে বিজেপির 18টা এমপি ঘুরে বেড়াচ্ছে। আজকে আমাদেরকে সেক্রেটারি সেখানে এসে আপনারা বন্ধন লোকসভা কেন্দ্রের মানুষ, আমরা ভুলে গেছি আজকে যে দেওয়ালগুলোতে তৃণমূল কংগ্রেস দেখে যে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে দিদির পাশে দাঁড়ান, তৃণমূলকে ভোট দিন, এই দমদমের এই দেওয়ালগুলোতে আজ থেকে কয়েক বছর আগে লেখা
বিজেপি সরকার তৈরি করার জন্য তৃণমূল বিজেপির জোট প্রার্থী মমতা ব্যানার্জির সমর্থিত প্রার্থী বিজেপি নেতা তপন সিকদারকে ভোট দিন। এই দমদমের দেওয়ালগুলো দেখেছে বিজেপি তৃণমূলের জোট। এই দমদমের দেওয়াল দেখেছে কিভাবে একদিকে মমতা ব্যানার্জি আর কিভাবে একদিকে অটল বিহারী বাজপেয়ী দাঁড়িয়ে তপন সিকদারের দুয়ার তুলে ধরেছিল। এই দমদমের মানুষকে দেখুন, এই দমদমের মানুষকে এখন আপনি বিজেপির বিরোধিতা শেখাতে এসছেন। কেন হবে না বলুন তো? বাংলার আজকে এই চেহারা আপনাদেরকে বলছে, কোথা লুকিয়ে গেছে লাভ নেই। সত্যি করার করে আমার বলা হবে কি রাজনীতি করবো এখানে? 10 বছর ধরে তৃণমূল কংগ্রেস বামপন্থীদেরকে কংগ্রেসকে 10টা বছর ধরে আমাদেরকে এখানে রাজনীতি করতে যায়নি। এই বেলঘরিয়া কামারহাটি অঞ্চলে মানুষ আমাদেরকে জিতিয়েছে। পাশের কেন্দ্র উত্তর দমদম মানুষ আমাদেরকে জিতিয়েছে, কারণ দয়া নয়, মানুষের সমর্থনে আমরা এখান থেকে জিতেছি। একটার পর একটা এমএলএ তার স্যাংশন হয়ে সেখান থেকে মানুষ মুখার্জি করেছেন, পাশের কেন্দ্র ধরে দমদায় ভোট চাষ করেছেন। কামারহাটি পুরসভায় গিয়ে উত্তর দমদম পুরসভায় গিয়ে একটার পর একটা প্রজেক্ট আটকে দেখেছে। সিপিএম কে ভোট দিয়ে মানুষ পাপ করেছে, তাই মানুষ পাপের প্রায়শ্চিত্ত করবে। সিপিএম থেকে নির্বাচিত এমএলএ কে কামারহাটিতে কাজ করতে দেবো না, বেলঘরিয়ায় কাজ করতে দেবো না, বিরাটিতে উত্তর দমদমের বিশালপাড়ায় কাজ করতে দেবো না। প্রায়শ্চিত্ত করেছে মানুষের কাছে করতে। আমাদের পার্টি অফিস দখল করেছে, একটার পর একটা মিটিং মিছিলে হামলা করেছে। 10 বছর ধরে আমরা ধর্মঘট করেছি, ধর্মঘট ভেঙেছে। বিয়ের দাবিতে সরকারি কর্মচারীরা মিছিল করেছে, তাদেরকে ট্রান্সফার করে দিয়েছে। সভা সমিতি সমাবেশ করতে দেয়নি, একটার পর একটা মিথ্যে মামলা খরচারা করেছে, লোককে খুন করেছে, আমাদের লোককে রাজনীতি আমাদেরকে করতে দেয়নি। তার মধ্যে দেখতে হয়েছে আপনারা দেখেছেন এই জেলায় উত্তর 24 পরগনায় এই পুরসভা এলাকা পার করলে পঞ্চায়েত শুরু হয়েছে। অশোকনগর থেকে শুরু করে হাবড়া থেকে শুরু করে ওইদিকে চলে গেল গোবরডাঙ্গা, মস্তন্দপুর, বিস্তীর্ণ এলাকা, গোটা বাংলার বিভিন্ন জায়গায়, নদিয়া, পুরুলিয়া, উত্তরবঙ্গ, একটার পর একটা জেলায় পঞ্চায়েত আমরা কি দেখলাম? আমরা যাচ্ছি নমিনেশন তুলতে পারছি না, বিজেপি গিয়ে নমিনেশন তুলে চলে আসছে। কি করে হচ্ছে? আসলে হিসেব খুব সহজ, মমতা ব্যানার্জি হিসেব সহজ। উনি জানেন পশ্চিমবাংলায় 30% সংখ্যালঘু মুসলমান মানুষের ভোট আছে। 30% সংখ্যালঘু মুসলমান, যাদেরকে সিপিএম এর নাম করে ব্ল্যাকমেল করা যায় না, কংগ্রেসের নাম করে ব্ল্যাকমেল করা যায় না, এদেরকে বিজেপির নাম করে ব্ল্যাকমেল করা যায়। তাই মমতা ব্যানার্জির হিসেব সহজ, মেরে মেরে সিপিএম কে সরিয়ে দাও, কংগ্রেসকে সরিয়ে দাও। আমি মমতা ব্যানার্জি একদিকে থাকবো, তৃণমূল থাকবে, অন্যদিকে থাকবে বিজেপি, পশ্চিমবাংলার বিরোধী দল। তাহলে কি হবে? আর কিছু 30% মুসলমান ভোট আমার বলতাম। এবার আয় আমাকে বলতে দিদি দলের লোক চুরি করছে, কাটমানি খাচ্ছে, সরকারি প্রকল্পের টাকা, এই প্রকল্পের তালিকা লিখে রেখেছে। এখানে এরকম একটা সরকারি প্রকল্প নেই পশ্চিমবাংলায়, একটা প্রকল্প নেই। কাটমানি না দিয়ে যে প্রকল্প পায় মানুষ, আপনি বলতে চান প্রকল্প টাকা পেতে, সরকারি টাকা পেতে আবার কাটমানি দিতে যাচ্ছে কেন? ওইসব নিয়ে বেশি প্রশ্ন করো না। ওই নিয়ে প্রশ্ন করলে তৃণমূল হেরে গেলে কিন্তু বিজেপি চলে আসবে। জিজ্ঞেস করতে যান, আমার ছেলে আমার মেয়ে যে যোগ্যতায় উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হতে যাবে, ওইরকমগুলি কলেজের গেটে, হিরালাল কলেজের গেটে রাস্তা আটকে দাঁড়িয়ে আছে তৃণমূল ছাত্র পরিষদ। টাকা না দিলে কলেজে অ্যাডমিশন পাবে না ঘরের ছেলে মেয়ে। টাকা না দিয়ে কেন ছেলে মেয়ে অ্যাডমিশন পাচ্ছে না? আপনি কি করছেন? আপনার দলের লোকেরা টাকা পাচ্ছে। এইসব নিয়ে বেশি বলতে চাও না, তাহলে কিন্তু বিজেপি চলে আসবে। জিজ্ঞেস করতে যান, এইচএসসি পরীক্ষা পাশ করে ছেলেটা মেয়েটা বাড়িতে বসে আছে, তৃণমূল নেতা বলল 3 লাখ টাকা 4 লাখ টাকা ঘুষ দিতে হবে, তারপরে চাকরি হবে। জমি বিক্রি করে ফিক্সড ডিপোজিট ভেঙে গয়না বন্ধক রেখে চোখের জল ফেলতে ফেলতে টাকা দিয়ে দিয়েছি তৃণমূল নেতাকে। তারপরে কেন আমার ছেলেটা আমার মেয়েটা রাজনৈতিক কাজ হলো না? টাকা আমার ফেরত দিন। ওইসব করো না, টাকা ফেরত ছিল না, তাহলে কিন্তু বিজেপি চলে আসবে। বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। খেলা খেলে খেলে বাংলার এমন চেহারা করলে যে আপনার গোটা দল সাইনবোর্ড পাল্টে আজকে বিজেপি হয়ে গেল। তারপরে আপনি লোককে বলছেন মমতা ব্যানার্জি ওনাকে ভোট না দিলে নাকি বিজেপি চলে আসবে। আর ওনাকে ভোট দিল বলে তো রাজ্যের আজকে এই অবস্থা হলো। ওনার এই সমস্ত এসব বাদেলাবাজি শুনলে আগে আমাদের গা করতো। এখন বেচারিকে দেখলে মাঝে মধ্যে মায়া হয় বেচারিকে। মমতা ব্যানার্জি এখন এমন অবস্থা আছে, আপনাদেরকে বলছি আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন। উনি যখন মঞ্চে ভাষণ দেন, টিভিতে আপনারা যেন মুখটা দেখবেন ভাষণ দেওয়ার সময়, আসল ধীরে ধীরে মাঝে মধ্যে ভাষণ থামিয়ে এরকম করে পেছন ফিরে দেখেন পেছনের চেয়ারে সবাই বসে আছে নাকি এর মধ্যে কয়েকটা উঠে বিজেপিতে চলে গেছে। এই হচ্ছে দরকার অবস্থা। সে আবার এসছে বাংলাকে বিজেপির হাত থেকে বাঁচাতে ওনার এই ব্যাপারে। শোভন চ্যাটার্জি
কানুন কানুন করে ডাকতেন, কলকাতার মেয়র গিলে পড়া পাঞ্জাবি করে দাঁড়িয়ে আছে, দিদির পাশে সুইমিং পুল প্রদান করছে। হঠাৎ দিদির কি খেয়াল হলো, মানলো দিদিনা ক্যাম্প করে একলাম, কে সবল করলো সুইমিং পুলে। এবার দিদিও হাসছে, জলে পড়ে সবলও হাসছে। এমন দিদির অনুগত ভাই, দিদি লাঠি মারলেও ভাটকে দিয়ে হাসতো। তার লাভ কি হলো, বলছে সে নাকি বৈশাখীর সাথে কি প্রেম করছে, তাই আর তৃণমূল করবে না, বিজেপি যাবে, বিজেপি যাবে খবর। হঠাৎ তার মধ্যে ভাই ফোটা, শোভন বৈশাখীকে নিয়ে গেছে মমতা ব্যানার্জির বাড়িতে ভাই ফোটা নিতে। মিডিয়া জিজ্ঞেস করে কি আবার শোভনদা, আপনি কি মমতা ব্যানার্জি থেকে ভাই ফোটা নিতে এসেছেন, তাহলে কি সব সমস্যা মিলে গেছে, বিজেপি যাচ্ছেন না? না না, আরে ভাই ফোটা ব্যক্তিগত ব্যাপার, রাজনীতি রাজনীতির জায়গায়। কে বলেছে বিজেপি যাবো না? বিজেপি আমি যাবো, দিদির কাছ থেকে ভাই ফোটা নিয়ে আমি বিজেপি যাবো। ভালো। তারপরে এখানে এলো কদিন আগে রাজীব ব্যানার্জি, সে বিজেপি যাবে। আমরা যেটা হয় না, আত্মীয় স্বজনের বাড়িতে গেলে, কুটুম বাড়িতে গেলে খালি হাতে যাই না, বিস্কুট প্যাকেট নিয়ে যাই, ওটা খালি হাতে বিজেপি যাবে না, কি নিয়ে যাবে? এবার রসিদ লোক বিধানসভায় গিয়ে মমতা ব্যানার্জি ওটা বলছে জজ বলে সে একটা নিয়োগ করে, সে বলে আমি দিদির আশীর্বাদ দিয়ে বিজেপিতে আপনাদেরকে বলছি, শোভন দিদির ভাইফোঁটা নিয়ে বিজেপিতে গেছে, রাজীব ব্যানার্জি দিদির ছবি নিয়ে বললো বিজেপিতে চললাম, জজ দিদির আশীর্বাদ দিয়ে বিজেপিতে চললাম। কদিন পরে মদন মিত্র বেলগড়িয়া এসে বলবে এবার আমি দিদিকেই সঙ্গে নিয়ে বিজেপিতে চললাম। কিন্তু আমরা থাকবো, যদি আমরা থাকবো, কমিউনিস্ট পার্টি থাকবে, বাংলার মাটিতে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য। গোটা তৃণমূল কংগ্রেস সাইনবোর্ড বাড়িতে বিজেপি হয়ে যাবে। বাংলার মাটিতে যতদিন একজন কমিউনিস্ট বেঁচে আছে ততদিন পর্যন্ত বাংলার মাটিতে বিজেপির বিরুদ্ধে লড়াই আমরা লড়ে যাবো। আপনাদেরকে জিজ্ঞেস করছি, লোকসভাতে এই কেন্দ্রে দমদম কেন্দ্রে ভোট পেয়েছে বিজেপি, এখানেও যারা আমাদের কথা শুনতে পাচ্ছে, নিশ্চয়ই কিছু মানুষ এমন আছেন যারা বিজেপিকে ভোট দিয়েছেন। আমরা বলছি, আমরা বিশ্বাস করি না আপনি বিজেপিকে ভোট দিয়েছেন মানে আপনি মোদী অমিত মতো কর্মের রাজনীতিকে সমর্থন করেন। আপনি বিজেপিকে ভোট দিয়েছেন মানে তৃণমূলের ওপর রাগ করেন। আজকে তাকিয়ে দেখুন তো পশ্চিমবাংলায় বিজেপি বলে কোনো দল আছে? আপনারা যারা বাজারে মুরগির দোকানে মুরগি কিনতে যান, দেখবেন মুরগি যখন একটা কিনি, মুরগি ওজন করতে হলো, ওজন দেখা হলো 1 কেজি 100 200, মুরগিটা কাটার পরে মাংস পাওয়া যায় 800 গ্রাম 850 গ্রাম, বাকিটা মাংস পাওয়া যায় না, ফেলে দিতে হয়। ওটাকে বলা হয় ছাঁট মাল। ওগুলো যে রান্না হয় না, ওগুলো ফেলে দিতে হয়, ওগুলো ছাঁট মাল। তাকিয়ে দেখুন পশ্চিমবাংলায় বিজেপি দিচ্ছে, গোটা বিজেপি হচ্ছে তৃণমূল কংগ্রেসের ছাঁট মাল। তৃণমূল ছাঁটগুলোকে ফেলে দিয়েছে, ওগুলোকে নিয়ে এখন বিজেপি নেতা হয়ে গেছে। আরে তৃণমূলের ছাঁট মাল দিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই হয়। 10টা বছর ধরে এদের এই এত অন্যায় বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে পড়েছি মাটিতে। আমরা বলেছি লাশ মহকাল তৃণমূলের যাওয়ার দিন আসবে, তৃণমূলের এই নেতাগুলো হিসেবে। আজকে যে নেতাগুলো চলে যাওয়ার কথা, তারা আজকে নাম পাল্টে দলে চলে যাচ্ছে, বিজেপিতে চলে যাচ্ছে। যাকে ছেড়ে দেখবো ভেবেছিলাম তাকে আজকে পার্লামেন্টে দেখতে হচ্ছে। এইটা প্রাপ্য ছিল। আমি রাজনীতি বাদ দিয়ে বলছি, বাংলার মানুষের এটা প্রাপ্য ছিল। আপনাদেরকে বলছি, বিজেপি এখন স্লোগান দিচ্ছে এখানে এসে আর নয় অন্যায়। অন্যায় তো হয়েছে পশ্চিমবাংলায় ঠিক, কিন্তু অন্যায়গুলো করলো কারা বলুন? তৃণমূলের পার্টি অফিসের চেয়ার টেবিলগুলো তো অন্যায় করেনি, অন্যায় তো করেছে কিছু মানুষ। সেই প্রতিটা মানুষ আজকে বিজেপিতে গিয়ে বলছে আর নয় অন্যায়। অন্যায় শাস্তি হবে, তাহলে কারা শাস্তি দেবে? কারা? আমরা বলছি আমরা শাস্তি দেবো, একবার আমাদের সাথে বুঝতে। এখন দিলীপ ঘোষ দেখবেন বলে তৃণমূলের খারাপ দিন আসছে, তাই লোকের তৃণমূল ছাড়ছে, বিজেপি যত সিপিএমে যাচ্ছে না বিজেপিতে আসছে। তারপরে সিপিএমের সময় ভালো না, বিজেপির সময় ভালো, তাই সবাই বিজেপিতে আসছে। আর দিলীপ ঘোষের খুব ভালো করে জানেন, আর দিলীপ ঘোষের থেকেও ভালো এই তৃণমূলের চোর যারা বিজেপিতে যাচ্ছে তারা জানেন। আমি তৃণমূলের থেকে চুরি করেছি, এবার যদি আমি বিজেপিতে যাই, বিজেপির পার্টি অফিসে আমার জন্য ফুলচন্দন রাখা আছে, আমি গেলে আমাকে ফুলচন্দন দিয়ে বরণ করা হবে। আর 10 বছর তৃণমূলের থেকে চুরি করেছি, এবার ভুলেও যদি আমি সিপিএম এর পার্টি অফিসে যাই, সিপিএম এর পার্টি অফিসের বাইরে আমার জন্য ছেঁড়া জুতো ঝুলছে, যাবো আর গালে যুবর গাড়ি করবে। চোরগুলোও জানে, ভুলেও কেউ আমাদের পার্টি অফিসের থেকে পাওয়া হয় না। তাদেরকে বলছি, আমাদের লড়াই কোনো সাধারণ তৃণমূল সমর্থক তৃণমূল কর্মীর বিরুদ্ধে নয়, আমাদের লড়াই তৃণমূলের যে নেতাগুলো বলি তো দেখে রাগ হয় না। আপনি যে দলের সমর্থক হন না কেন, আপনি চাকরি বাকরি করে ব্যবসা ব্যবসা করে খান, আপনি একজন খেটে খাওয়া মানুষ। মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেন, কোনো হারামের টাকা নয়, নিজের ঘাম ধরানো টাকা। রোজ রাত্রির বেলা যখন বালিশে মাথা দিয়ে শুয়ে থাকেন, দুশ্চিন্তায় রাতে ঘুম আসতে দেরি হয়, যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, বাজারের যে অবস্থা, কিভাবে সংসারটাকে সামনে বাড়লো কখন জানতে পারবেন। আর চোখের সামনে তৃণমূল নেতাগুলোকে দেখুন
গত 10 বছর ধরে আপনাদের পাড়ায় গোটা বাংলার ছবিটা পাড়ায় 10 বছর আগে সাইকেলের চাকায় হাওয়া ভরার পয়সা ছিল না, এখন স্করপিও গাড়িতে হচ্ছে। 10 বছর আগে লোকের থেকে বিড়িছে খেত, এখন তার বাড়িতে 3টে এসি। গোটা পশ্চিমবাংলার পাড়ায় পাড়ায় আপনারা দেখবেন এরকম একটা বাড়ি তৈরি হয়েছে। আপনাদের এই পাড়ায় গোটা বাংলার পাড়ায় দেখবেন 8টা অনুষ্ঠানের ছেলে প্রতিটা পাড়ায় তৈরি হয়েছে। চাকরি বাকরি করে না, কাজকর্ম করে না, কিচ্ছু করে না, একটাই কাজ কি সকালবেলা ঘুম থেকে উঠবে, বাইক নিয়ে তৃণমূল নেতার বাড়িতে পৌঁছে, তারপর তৃণমূল নেতাকে বাড়িতে পেছনে বসিয়ে সারাদিন তাকে নিয়ে কোম্পানি করবে। আর কোনো কাজ নেই, একটাই কাজ। ঘুর থেকে বাইকে তেল ভরছে, ঘুর থেকে সংসার চলছে, কেউ যাবে সব কটা ছেলেরা দেখবে হাতের 10টা আঙুলের মধ্যে ছোটটা আঙুলের 4টা আঙুল, গলায় 2-3টে সোনার চেন, হাতে সোনার গালা, প্রত্যেকের একটা বুলেট বা পালসার বাইক আছে। চাকরি বাকরি করে না, কিছু করে না, এমন টুকরি করে বেড়ায় গোটা নয়। রোজ সন্ধ্যের পরে দেখবেন পাড়ার মধ্যে অন্ধকার গলিদৌড়ায় গিয়ে বাইকগুলোকে ফোন করে দাঁড় করিয়ে তোমার পোস্টারে দাঁড়িয়ে থাকবে, বাইকের সিটের ওপর চুয়া ফেলবে, বাইকের সিটের ওপর মাল খাবে বোতল লেগে। আর পাড়ার কোনো তৃণমূল পরিবারের মেয়ে যদি ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরতে গিয়ে ঢুকে থেকে ছেলেগুলো দাঁড়িয়ে আছে, রাস্তা পাড়িতে পাশে মালা দিয়ে বাড়ি করে। গোটা পশ্চিমবাংলার পাড়ায় পাড়ায় এরকম বাড়ি তৈরি। আমি বলছি আপনাদের এই ছেলেগুলো আমাদের শোষণ নয়, এরা সাধারণ পরিবারের সাধারণ ছেলে। আমাদের লড়াই এদের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই সেই সব নেতা মন্ত্রীর বিরুদ্ধে যারা এই ছেলেগুলোকে ঘর থেকে বার করে লাগিয়ে। বাংলাতে আজকে যারা আপনারা আসেন, আপনারা এখন দেখলেন কদিন আগে সিঙ্গুরে বলছে মমতা ব্যানার্জি এখন নাকি উনি সিঙ্গুরে কৃষিভিত্তিক শিল্প বানাবেন, এখন বানাবেন। আমরা ভোটে হেরে গিয়ে একদম ছেড়ে চলে গেছিলাম, চলে যাওয়ার দিন বলে গেছিলাম ইতিহাস একদিন বিচার করবে সিঙ্গুরে সিপিএম হারলো নাকি সিঙ্গুরে বাংলা হারলো। আজকে ওটা বাংলা দিয়ে ওটা বাংলাটা বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। ঘরে ঘরে বেকার ছেলে মেয়েগুলো বসে আছে, তাদের একটা কাজ নেই। ঘরে ঘরে বেকার বয়স্ক বাবা মা রয়েছে, ঘরের ছেলে মেয়েগুলো বয়স্ক বাবা মাকে রেখে বাইরে রাখতে চলে যাচ্ছে। আজকে মমতা ব্যানার্জি আপনি বলছেন যে কারখানা 2007 সালে সিঙ্গুরে হওয়ার কথা ছিল, 14 বছর পরে আপনি বলছেন সিঙ্গুরে সেই কারখানা হবে। মাঝখানে 14টা বছর মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিদের জন্য, এই সৌগত রায় আর মদন মিত্রদের জন্য এই 14 বছর হচ্ছে তাদের জীবনের শ্রেষ্ঠ সময় গেছে। এই 14 বছরে 2007 থেকে 2011 যা পয়সা কামিয়েছে ওদের 14 পুরুষ বসে খাবে। এই 14 বছরে যা পয়সা কামিয়েছে সাধারণ পরিবার সাধারণ ছেলেগুলো। 2007 সালে বাংলাতে ছেলেটার বয়স ছিল 22, 23, 24 বছর, আজকে তার বয়স 35-38 বছর। সেদিন তার চোখ মারা স্বপ্ন ছিল, আজ তার যৌবন শেষ হওয়ার পরে। মমতা ব্যানার্জি আপনার ভাই ভাই করতে যা সম্পত্তি হওয়ার হয়ে গেছে, বাংলার এই ছেলেটার এই মেয়েটার জীবনের 14টা বছর ফেরত দিতে পারবেন? কে ফেরাবে বলুন? কে ফেরত দেবে 14টা বছর? কি অপরাধ করেছিলেন ছেলেদের? আজকে আপনি বলছেন ওখানে কারখানা। আমরা বলছি পশ্চিমবাংলাকে ইজিপ পাল্টাতে। যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এসে আর কোনো কাজ না করতেন, খালি আমরা যে কাজগুলো চালু করে দিয়ে গেছিলাম সেগুলোকে খালি কারিশন করে দিয়ে দিচ্ছেন, তাহলে 10 বছরে আমাদের রাজ্যে 10টা এসএসসি পরীক্ষা হবে। তার বদলে কি হলো আমাদের রাজ্যে 10টা হসপিটাল। এখানে যারা আমার কথা শুনতে পাচ্ছেন, বিশেষ করে আমার থেকে বয়সের ছোট আমার যে ভাই বোনেরা শুনছেন আমার কথা, তাদেরকে বলছি আমি কলেজে পড়েছি 2005, 6, 7 সাল ওই সময়। এখানে এত সুবিধা বলছিল, সুবিধা ওই সময় লাখ লাখ বছর আগে কলেজে পড়েছে। আজ থেকে বেশি একটা কথা নয়, আপনাদেরকে বলছি ওই সময় আমাদের একটা পরিচিত শব্দ ছিল ওয়াকিং ইন্টারভিউ। আজকে যে ছেলে মেয়েগুলো কলেজে পড়ছে জিজ্ঞেস করছি বলুন তো শেষ কবে শুনেছেন এই শব্দটা? এই তেলঘড়িয়া থেকে যে এসি বাসগুলো চলে এখানে, এখান থেকে গিয়ে বিরাটি হয়ে এয়ারপোর্ট 1 নম্বর হয়ে চিনারপাড়ের সামনে দিয়ে গিয়ে উচ্চডাঙ্গা হয়ে সেন্টার 5 যাচ্ছে। ওদিকে আপনি কলকাতায় চলে যান, দক্ষিণ কলকাতায় কালীগঞ্জ থেকে রাষ্ট্রীয় হয়ে শুক্রবার গড়িয়ার 2 হসপিটাল হয়ে সেক্টর 5 আসছে। মানিকতলা থেকে বাস আসছে সেক্টর 5-এ। এতগুলো বাস চালু হয়েছিল সব 1999, 2001 হয়েছিল। সুভাষ চক্রবর্তী এবং পরিবহন মন্ত্রী কেন চালু হয়েছিল? আনখেলে রাজনীতির জন্য চালু হয়নি, চালু হয়েছিল তার কারণ হচ্ছে সেক্টর 5 তখন গোটা বাংলার কাজ করতে যাওয়ার গন্তব্য হয়ে গেছিল। বেলঘড়িয়ার মানুষ আপনাদের মনে আছে, এখানে এক্সপ্রেসের সামনে থেকে বিরাটি মোড় থেকে রাত্রির 8টার সময় এমনকি সেক্টর 5-এ যাওয়ার বাসের ফুট করে পা রাখার জায়গা পাওয়া যাবে না, এমন ভিড় থাকতে পারে। আজকে গিয়ে দেখুন সন্ধ্যে 7টার পর থেকে
বারাসাতের স্ট্যান্ড থেকে আর স্টেশন বাস এখন ছাড়ে না। আর সেক্টর 5 দিকে যাওয়া প্যাসেঞ্জার পাওয়া যায় না। টালিগঞ্জ থেকে সন্ধ্যে 6:30-7টার পরে আর সেক্টর 5 দিকে বাস যায় না, বাস যায় না, প্যাসেঞ্জার পাওয়া যায় না। গোটা সেক্টর 5 আজকে ফাঁকা হয়ে গেছে। আমরা যখন কলেজে পড়ছি 2005-6 সাল, ওই সময় আমাদের চোখে দেখা এই ঘটনা। মনে করুন কলেজে পুজোর আগে সেপ্টেম্বর মাসে কলেজ হচ্ছে, পুজোর আগে 5 বন্ধু মিলে কলেজের ক্যান্টিনে আড্ডা মারছে। বন্ধুরা ঠিক করেছে যে এবার পুজোর ছুটিতে বন্ধুরা মিলে বেড়াতে যাবে নর্থ বেঙ্গল। 4 জনের কাছে টাকা আছে, টাকার ব্যবস্থা হয়েছে, একজন বন্ধুর টাকা নেই। ওখানে বসে বসে বলছে, কলেজের ক্যান্টিনে আড্ডা মারতে মারতে বলছে যে ঠিক আছে অসুবিধা নেই, দেখছি কোথায় ওয়াকিং ইন্টারভিউ চলছে, কি একটা ওয়াকিং ইন্টারভিউ দিয়ে দিন, কোনো একটা কল সেন্টারে কোনো একটা কোম্পানিতে ঢুকে যাই, 1 মাস কাজ করি, 10-12 লাখ টাকা পেয়ে যাবো, তারপর চাকরি ছেড়ে দেবো, চলো গিয়ে অক্টোবরে ঘুরে আসবো। ওয়াকিং ইন্টারভিউ বলে বলে চাকরি পাচ্ছিল আমরা ছেলেমেয়েরা সেই সময়। এরকম একটা দিন পশ্চিমবাংলায় শুরু করতে পেরেছিল উদ্যোগের ভট্টাচার্য, শুরু করতে পেরেছিল ডক্টর সরকার। আজকে পশ্চিমবাংলার যৌবনের উপর দিকে তাকান, ওয়াকিং ইন্টারভিউ শব্দটা হারিয়ে গেছে। তার বদলে বাংলার যুবকদের কাছে, বাংলার যুবকদের ডিকশনারিতে নতুন শব্দ যোগ হয়েছে, কাঠমানিয়া। এইটা কাজ করছিল বাংলার যুবকের। আমি আমার কথাকে আর বাড়াবো না, দীর্ঘদিন ধরে দীর্ঘ সময় ধরে মিটিং চলছে। আমি আমার কথাকে শেষ করবো যে বলে ওরা বলছিল নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, নতুন সরকারের করণীয় কাজ হবে না। বলছিল আমাদের সরকারকে আপনারা বাম কংগ্রেস জোট নবান্নে শপথ দেওয়ার পরে পশ্চিমবাংলায় এই মুহূর্তে প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, কলেজ সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গ পুলিশ, পরিবহন, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি মিলিয়ে খালি সরকারি এবং আধা সরকারি ক্ষেত্রে 5.5 লাখ শূন্যপদ রয়েছে, 5.5 লাখ। সেই সঙ্গে অসংখ্য কোম্পানি যেগুলো মাঝপথে অন্তর্ভ হয়ে এখান থেকে চলে যাচ্ছে, পশ্চিমবাংলার কোলাবাজিয়া সিন্ডিকেট রাজের জন্য। আপনাদেরকে বলছি বন্ধ হওয়া কোম্পানিগুলো আবার খুলবে পশ্চিমবাংলায়। IBM থেকে শুরু করে, থেকে শুরু করে, ইনফোসিস থেকে শুরু করে, এই যে কোম্পানিগুলোকে বামফ্রন্ট রেখেছিল পশ্চিমবাংলায়, সেই কোম্পানিগুলো আবার পশ্চিমবাংলায় কাজ করবে, রিক্রুটমেন্ট চালু করবে পশ্চিমবাংলায়। সেই সঙ্গে দুর্গাপুর থেকে শুরু করে শালবনী ইস্পাত কারখানা, সিঙ্গুরে গাড়ির কারখানা, নয়াশালে কেমিক্যাল হাব, উত্তরবঙ্গে চকচকায় ফুটপাত থেকে শুরু করে যা কিছু হওয়ার পশ্চিমবাংলায় হবে। এবং পশ্চিমবাংলার এই সরকারি এবং আধা সরকারি চাকরি নোটিফিকেশন ইস্যু হবে। একটা নয়া পয়সা ঘুষ না দিয়ে নিজের যোগ্যতায় চাকরির পরীক্ষা দিয়ে ছেলেমেয়েরা চাকরি পাবে। আপনাদেরকে বলছি, অনুরোধ দিয়ে আমার কথা বলছে, যে গুরুজনের আমার কথা শুনছেন, আপনার বাড়ি, আপনার কোন দলকে এরা ভোট দিয়েছেন আমি জানতে চাই না। আপনি যাকেই ভোট দিয়ে থাকুন না কেন, আপনাকে বলছি, আপনার ছেলে, আপনার মেয়ে যদি আজকে ব্যাঙ্গালোরে পুনায় কাজ করে, আপনি দেখবেন একদিন রাত্রিবেলা আপনার কাছে ফোন আসছে, আপনার মেয়ের ছেলে, আপনার মেয়ের। আপনি ভাববেন যে রোজ রাত্রিবেলা ফোন করে খবর নেওয়ার জন্য ফোন করেছে। আপনি ফোন ধরার পরে আপনার ছেলে, আপনার মেয়ে আপনাকে বলবেন একটা ভালো খবর আছে, আমাদের কোম্পানি পশ্চিমবাংলায় যে ইউনিট অনেক ধরে চালু হওয়ার কথা ছিল কিন্তু আটকে ছিল, পশ্চিমবাংলায় সেই ইউনিট চালু হচ্ছে। আমি ট্রান্সফার চেয়েছিলাম, আমার ট্রান্সফার মঞ্জুর হয়েছে। বাবা মা, আমি সামনের মাসে আবার কলকাতায় ফিরছি, আমি বাইরে থাকবো, আমি সেক্টর 5 যাবো চাকরি করতে। তোমাদের দেশে আমি আর ব্যাঙ্গালোরে থাকবো না, তোমাদের থাকবো না। আপনার ছেলে, আপনার মেয়ে ফিরবে আপনার কাছে। যত দূর অব্দি আমাদের বাইকের আওয়াজ পৌঁছেছে, যদি কোন তৃণমূল কংগ্রেস কর্মী আমাদের কথা শোনেন, তাকে বলছেন আপনি আমাদের শত্রু নন। আমাদের লড়াই আপনাদের বিরুদ্ধে নয়। আপনাদেরকে বেআইনি অস্ত্র আর মদের বোতল দিয়ে যারা পাঠিয়েছিল আমাদের পার্টির বিরুদ্ধে হামলা করতে, সেই কয়েকটা নেতা মন্ত্রীর বিরুদ্ধে, সেই পিসি ভাইপোর বিরুদ্ধে আমাদের লড়াই। ওদের সঙ্গে আমাদের হিরোরা বুঝে নেব, আমাদের লড়াই আপনাদের সঙ্গে নয়। আমাদের সঙ্গে আসুন। আর আমরা কথা দিচ্ছি, গোটা বাংলার পাড়ায় পাড়ায় যত তৃণমূল কংগ্রেস কর্মীর হাতে এই তৃণমূল নেতাগুলো 10 বছর ধরে খালি বেআইনি অস্ত্র আর মদের বোতল ধরিয়েছিল, এই প্রত্যেকজন তৃণমূল কংগ্রেস কর্মীর হাতে চাকরির এমপ্লয়মেন্ট এটা করানোর কাজ আমরা করবো। আমরা বাম কংগ্রেস সরকার, আমরা সেই দাবিতে দেবো। আপনাদের আমাদের সঙ্গে থাকবে। 2 নম্বর, পশ্চিমবাংলার বেসরকারি হাসপাতাল, পশ্চিমবাংলার বেসরকারি স্কুলগুলোকে আপনারা দেখছেন কি অবস্থা হয়েছে। লকডাউনের সময় আমরা দেখলাম, ভাবতে পারেন এই জিনিস পৃথিবীতে এই অসুখ করোনার কোন চিকিৎসা এখন অব্দি আবিষ্কার হয়নি। সেই ওষুধের চিকিৎসার নাম করে 8 লাখ টাকা 10 লাখ টাকা করে বিভিন্ন ধরনের বেসরকারি হাসপাতালগুলো সরকার বসে বসে আবশ্যক। আমাদের সরকার শপথ নেওয়ার পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিল পাস হবে, আইন পাস হবে। পশ্চিম
পশ্চিমবাংলার প্রাইভেট হাসপাতালগুলোতেও খরচের ঊর্ধ্বসীমা পশ্চিমবঙ্গ সরকার বেঁধে দেবে। আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাক বা না থাক, আপনার ইন্স্যুরেন্স থাক কি না থাক, আপনার অন্য কোনো মেডিকেল কভারেজ থাক কি না থাক, ইচ্ছে মতো প্রাইভেট হাসপাতালে চিকিৎসার বিল ধরানোর সাম্রাজ্য পশ্চিমবাংলায় শেষ হবে। পশ্চিমবঙ্গ সরকার থেকে বেসরকারি হাসপাতালের জন্য চিকিৎসার রেট অবশ্যই তা সরকারি হাসপাতালের মতো হবে না, কিন্তু বেসরকারি হাসপাতালের মালিক লাভ করবে, কিন্তু ওদের লাভের খেলায় আপনাকে গলায় ধরে দিতে হবে, সেই লাভ ওরা করতে পারবে না। পশ্চিমবাংলার বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচা বেঁধে দেবে পশ্চিমবঙ্গ সরকার এবং তার সঙ্গে পশ্চিমবাংলার স্কুলগুলোতে, প্রাইভেট স্কুলগুলোতে। আজকে টিউশন ফি, কালকে এই ফি, হ্যান্ড ফি, ট্যান ফির নাম করে এই যে পশ্চিমবাংলায় আজকে মাইনে বাড়ানোর ব্যবস্থা হয়েছে পশ্চিমবাংলার বেসরকারি স্কুলগুলোতে, এই জিনিসও বন্ধ হবে। প্রাইভেট স্কুলের মাইনে বেঁধে দেওয়ার জন্য বিল আনা হবে, আইন চালু হয় পশ্চিমবাংলায়। আমাদের 3 নম্বর কথা, আপনারা দেখলেন বিদ্যুতের খরচা পশ্চিমবাংলায়। ভারতবর্ষের কোন শহরে, কোন মেট্রো শহরে মানুষকে আজকে টাকা দিয়ে বিদ্যুৎ কিনতে হয় না, বাংলায় যা টাকা আমাদের কিনতে হয়। 200 ইউনিট পর্যন্ত, প্রথম 200 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিলে ভর্তুকি, তারপরে প্রতি ইউনিট খরচা আজকে যা আছে তার 3 ভাগের 1 ভাগ এই চালু করবো আমরা পশ্চিমবাংলায়। আপনাদের কাছে, যাদের কাছে আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনাদের কাছে যাদের কাছে মাসিক বিল পৌঁছায় বিদ্যুতের, এখন মাস গেলে মনে করুন 200 টাকা, আপনার মাস গেলে বিদ্যুতের বিল আসবে 270 থেকে 280 টাকা। সেই স্ট্রাকচার, সেই বিলের স্ট্রাকচার আমরা তৈরি করবো পশ্চিমবাংলায়। আমাদের 4 নম্বর কাজ। আমাদের 5 নম্বর কাজ, যেগুলো সুবিধা বলেনি, মানে যেগুলো বলেছে তার বাইরে যেগুলো আপনাদেরকে বলছি। আপনারা দেখলেন লকডাউনের সময়, আমরা দেখলাম বাংলার পরিযায়ী শ্রমিকদের অবস্থা। এই জায়গায় পৌঁছে গেছে যে 50 লাখের উপর মানুষ বাংলার বাইরে কাজ করছে, এবং তারা খালি দিন মজুরের কাজ নয়, আইটি সেক্টরে কাজ করছে, কেউ বিজ্ঞাপনে কাজ করছে, মার্কেটিং এর কাজ করছে, যে কাজ হোক না কেন, যারা বাইরে কাজ করছে, মা হারা সন্তান হয়ে পড়ে আছে মানুষগুলো বাইরে। এবং খালি আজকে লকডাউন করে আপনারা জানবেন, আপনাদেরও অনেকের চেনা পরিচিত বাইরে থাকে, বাইরে কাজ করে, আপনারা হয়তো জানেন এটা। আজকে সিএ করে করে বিজেপি এমন পরিবেশ তৈরি করেছে ভারতবর্ষে যে বাংলার মানুষ আজকে বাঙালি হন, বিশেষ করে হিন্দি বেল্টের রাজ্যগুলোতে, সাউথ ইন্ডিয়ার সমস্যাটা অতটা হয় না, কিন্তু উত্তর ভারতে, এই হরিয়ানাতে, রাজস্থানে, গুজরাটে, দিল্লি, গুরগাঁও, ইন্ডিয়া, এইসব ক্ষেত্রে আপনি যদি বাঙালি হন, বাংলায় কথা বললে এখন বলে দেওয়া হচ্ছে বাংলাদেশ, বারবার করে বাংলার সঙ্গে আক্রান্ত হয়েছে। লকডাউনের সময় আমরা দেখলাম আমার শৈশবে আটকে পড়ে আছে। আমরা মমতা ব্যানার্জিকে বললাম, আপনি সরকারে আছেন ঠিক আছে, অন্য রাজ্যের সরকারগুলোর সঙ্গে কথা বলুন, যা চেষ্টা করার আপনি করুন, আর আমরা আছি আপনাদের কাছে। আমাদের পার্টির পক্ষ থেকে যেসব রাজ্যে আমাদের লোক আছে, ভারতবর্ষের অন্যান্য রাজ্য, রাজস্থান হতে পারে, কেরলা হতে পারে, ত্রিপুরা হতে পারে, অন্ধ্র, তামিলনাড়ু, যেখানে যেখানে আমাদের লোক আছে, আমাদের পার্টির লোকেরা, সিআইটিউ কমরেডরা, আপনি তালিকা দিন আমাদেরকে, বাংলার পরিযায়ী শ্রমিকদের নামের তালিকা। আমাদের লোকের কাছে তালিকা পাঠাচ্ছি, আমাদের পার্টির লোকেরা বাংলা শ্রমিকদেরকে জড়ো করুন। তারপর আপনি এখান থেকে বাস পাঠান, পশ্চিমবঙ্গ সরকারের বাস পাঠান, বাসের মাথায় আপনার চান্দু থাকা পতাকা উঠুন, আমাদের তাদের আপত্তি নেই। বাসগুলো যাক, আমাদের পার্টির লোকেরা বাংলা শ্রমিকদেরকে জড়ো করে সেই বাসে তুলে দেবে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ করতে বলতে বাসগুলো ফেরত আসুন, আমরা কথাই খুশি, তবু ঘরের মানুষগুলো ঘরে ফিরুন। মমতা ব্যানার্জি কি বললেন? পরিযায়ী শ্রমিকের নামের তালিকা 10 বছর ধরে নবান্নে বসে মা হারা সন্তান হয়ে পড়ে থাকলো বাংলার মানুষ। আমরা বলছি আমাদের সরকার যেমন, এর আগে বামফ্রন্ট সরকার পশ্চিমবাংলায় ৭৭-এর পরে এসে উদ্বাস্তু পুনর্বাসন মঞ্চ তৈরি করেছিল। ওপার বাংলা থেকে আসা শরণার্থী মানুষ, উদ্বাস্তু মানুষকে জমির পাট্টা দেওয়ার জন্য আলাদা মঞ্চ চালু করেছিল বাংলার সরকার, বামফ্রন্ট সরকার। সেরকম আমরা সুন্দরবন উন্নয়ন মন্ত্রক, পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রক, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রক বানিয়েছিলাম। নতুন সরকার এসে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন মন্ত্রক বানাবে পশ্চিমবাংলায়। একজন মন্ত্রী হবে, মন্ত্রিসভা থাকবে, তার দায়িত্ব হবে বাংলার মানুষ যারা বাইরে কাজ করছেন, কোনো বিপদে আপদে আটকে রয়েছেন, তাদের দেখাশোনা করা, তাদের পাশে থাকা। এই নতুন মন্ত্রক আমরা চালু করবো পশ্চিমবাংলায়। ৫ নম্বর কথা, ৭৭-এর আগে আপনারা জানেন বামফ্রন্টের ইশতেহারে জ্যোতি বসু প্রমোদার করতে লিখেছিলেন, সরকারে আসলে, ক্ষমতায় আসলে আমরা ক্লাস 8 পর্যন্ত অবৈতনিক শিক্ষা করব। সরকারে আসার পরে ৭৭-এ
আমরা ক্লাস 8 অবধি অবৈতনিক শিক্ষা করি, তারপরে ক্লাস 10, তারপর ক্লাস 12 উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষা পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার চালু করেছিল। আপনাদেরকে এবার বলছি, বামফ্রন্ট সরকারের আগেবার ক্লাস 12 পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করে গেছিল। এবার আমাদেরকে যেটা আমাদের সরকার তৈরি করুন পশ্চিমবাংলায় গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি পর্যন্ত সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ফ্রি হবে। পশ্চিমবাংলার প্রত্যেকজন সন্তান বাংলার তাদের পা মাটিতে মাথা আকাশকে স্পর্শ করুক, যত দূর অব্দি পড়াশোনা করার করবে পশ্চিমবঙ্গ সরকার তাদের পাশে থাকবে। এবং আপনারা দেখেছেন লকডাউনের সময় আমাদেরকে দেখেছেন, আজকে আপনি পশ্চিমবাংলায় যে কোনো পাড়ায় গিয়ে যদি বলেন হিন্দু মুসলমান দাঙ্গা, দেখবেন যে কোনো লোকের চোখের সামনে বিজেপির পতাকা ভেসে উঠছে। আপনি যে কোনো পাড়ায় যে কোনো অচেনা মানুষকে যদি গিয়ে বলেন চাল চুরি, ত্রিপল চুরি আর কাঠমানি, যে কোনো লোকের চোখের সামনে তৃণমূলের পতাকা ভেসে উঠবে। আর আপনি বাংলার যে কোনো পাড়ায় গিয়ে যদি বলেন শ্রমজীবী ক্যান্টিন, শ্রমজীবী ক্যান্টিন শুনলে বাংলার যে কোনো মানুষের চোখের সামনে লাল ঝান্ডা ভেসে উঠবে, কংগ্রেস পার্টির পতাকা ভেসে উঠবে। বাংলার মাটিতে আজকে শ্রমজীবী ক্যান্টিন কংগ্রেস পার্টি এক হয়ে গেছে। আমার এত ব্যাপারে মমতা ব্যানার্জি এখন অনুপ্রেরণা দিয়ে বেড়ান। আমাদের তো রাজ্যের চেয়ার এক লোকেরা দেখছেন সরকারি হোর্ডিং দেখেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা ছাড়া আমাদের রাজ্যে এখন গাছের পাতা সালো সংশ্লেষ করতে পারে না। আমরা বলছি আমরা খুশি উনি এত অনুপ্রেরণা দিয়ে বেড়ান, কিন্তু আমাদের শ্রমজীবী ক্যান্টিন ওনার ডিম্বাক কিচেনের অনুপ্রেরণা হতে পেরেছে। উনি 5 টাকায় ডিম্বাক কিচেন চালু করেছেন, ভালো করেছেন। আপনার এই কাজকে আমরা স্বাগত জানাই, সমর্থন করবো। একটাই তফাৎ, আমরা শ্রমজীবী ক্যান্টিন করেছিলাম লকডাউনে মানুষের অনাহারের তারিখ থেকে, আপনি ডিম্বাক কিচেন করলেন বিধানসভা ভোটের তারিখ থেকে। এই হচ্ছে আপনার সঙ্গে আমাদের তফাৎ। আমরা কমিউনিটি, আমরা শীতল মানুষের পাশে আছি, আমরা হাইডল মানুষের পাশে আছি, মানুষের পাশে আমরা থেকেছি। আপনাদেরকে বলছি, তবু আমরা বলছি আমরা খুশি। রাজনীতিতে প্রতিযোগিতা এরকমই হওয়া উচিত। ও কাজকে 5টা ফিক্সারকে জয়েন করিয়েছে, তাই আমি আজকে 10টা ফিক্সারকে ধরে জয়েন করাবো। এই প্রতিযোগিতা মানুষের কোনো উপকার করে না। সিপিএম শ্রমজীবী ক্যান্টিন বানিয়েছে, লোকে ধন্য করছে, তাই আমিও একটা কমিউনিটি কিচেন করবো। এই প্রতিযোগিতা মানুষের ভালো করে। আমরা খুশি সরকারে না থেকেও আমরা পশ্চিমবঙ্গ সরকারকে বাধ্য করেছি মানুষের ভালো হয় এমন প্রতিযোগিতায় আমাদের সঙ্গে নামতে। খেলা হবে বলছেন না, আমরা বাংলায় খেলা করিনি, আমরা বাংলায় খেলা করিয়েছি, আমরা বাংলায় সরকারের এজেন্ডা করিয়েছি। আমরা বলি তারপরে তৃণমূলে যা করার চাল চুরি করেছে, জীবন চুরি করেছে, আর এটা সাথে ক্যান্টিন চালু দেখলেন আপনারা। ক্যান্টিন উৎপাদন হতে পারলো না, যেদিন ক্যান্টিন চালু হলো পরের দিন 24 ঘন্টায় খবর দেখাচ্ছে ক্যান্টিন থেকে নাকি আর্ধেক দিন দিচ্ছে, আর্ধেক দিন চুরি হয়ে গেছে। আর তৃণমূলকে আর কি বলবো নতুন করে, কিন্তু নেতাগুলোকে আপনারা দেখছেন তৃণমূলের নেতাদের সব ভালো, তাদের একটাই সমস্যা, এগুলো মানুষগুলো এমন চোর, এগুলো যে কদিন বেঁচে আছে চুরি করবে, এগুলো মরে ভূত হয়ে গেলে শ্মশানের কাঠ চুরি করে পয়সা কামাবে। কিচ্ছু থাকবে না, ডিম্বাক ক্যান্টিনে ডিম ছাড়বে, ডিমও চুরি করবে। আর ওটা চুরি নিয়ে কিছু বলা মুশকিল, আমফানে টাকা চুরি করছিল, আমরা প্রতিবাদ করলাম, তো মমতা ব্যানার্জি বলছে দেখেছ পারল বলে আমফানে টাকার হিসেব চাই, তুই টাকা দিয়েছিস তুমি হিসাব দেওয়া। এবার আপনি বলতে চান সরকারি ক্যান্টিনে ডিম চুরি হচ্ছে কেন, দেখেছ কাণ্ড, ডিমের হিসাব চাইছে, ওরা তুই ডিমটা দিয়েছে তোকে হিসাব দেবো। যাই হোক, ওরা যাওয়ার সময় এসে গেছে, আপনাদের হিসাব আমরা চাইছিও না, এবার আপনাকে আমাদের হিসাব বোঝা বসেই কিন্তু এসে গেছে। কিন্তু আপনাদেরকে যেটা বলছি আমি এই কথাটা বলার জন্য বললাম, লকডাউনের সময় আপনারা দেখেছেন 300-র উপর আসন পেয়ে ভোটে জেতা দল মানুষকে বাড়ির ছাদে উঠে খালি থালা বাসন বাজাতে বলেছে। আমরা ভোটে হেরে যাওয়া কমিউনিস্ট পার্টি আমরা ক্ষুধার্ত মানুষকে খালি থালা বাজাতে বলিনি, আমরা মানুষের সেই খালি থালায় ভাত ডালের ব্যবস্থা করেছি। এইটা করার জন্যই আমরা কমিউনিস্ট পার্টি, যে কাজ সেদিন আমাদের পার্টি করেছে, আগামী দিনে সেই কাজ পশ্চিমবঙ্গ সরকার করবে। বিজেপি বলেছে ওরা জিতলে ওরা পাড়ায় টেনশন ক্যাম্প বানাবে, আমরা বলছি আমরা জিতলে পাড়ায় আমরা শ্রমজীবী ক্যান্টিন বানাবো। পশ্চিমবাংলার প্রতিটা পাড়ায়, শহরে, মিউনিসিপ্যালিটি এলাকায়, ওয়ার্ডে এবং গ্রামের দিকে প্রতিটা ব্লকে পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত শ্রমজীবী ক্যান্টিন হবে। খালি তাই নয়, সেই এলাকার মা বোনেরা, সেই এলাকায় বেকার যে যুবক যুবতীরা রয়েছে, তারা কোঅপারেটিভ তৈরি করে, তাদেরকে নিয়ে কোঅপারেটিভ তৈরি করিয়ে আমরা সেই শ্রমজীবী ক্যান্টিন গুলোকে চালাবো, পশ্চিমবঙ্গ সরকার চালাবে, যাতে একদিকে গরিব মানুষের পেট ভরে, অন্যদিকে এলাকায় একটা পিছিয়ে পড়া মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এবং আমার শেষ কথা, আগামী দিনে
যদি আপনারা আমাদেরকে জিজ্ঞেসেন, আমরা বলছি পশ্চিমবাংলায় এবছর একটা নয় দুটো ভোট হবে। এপ্রিল মে মাসে বিধানসভার ভোট হবে, ভোটের ফলাফল বেরোবে। বাম কংগ্রেস সরকার যদি নবান্নের শপথ নিয়েছে, মে মাসের পরে জুন জুলাই আগস্ট বর্ষাকাল, তারপর সেপ্টেম্বর অক্টোবর ঈদ পুজো হবে, উৎসবের মাস। সামনের নভেম্বর মাসে পশ্চিমবাংলায় আবার পঞ্চায়েত পুরসভা ভোট হবে। এই পঞ্চায়েত পুরসভাগুলো তখন বাক্যবুদ্ধাতে উপহার নয় আমাদের, এগুলো মানুষের অধিকার। গায়ের জোরে সেই অধিকার লুট হয়েছে। পঞ্চায়েত, গ্রামের পঞ্চায়েত মানে মানুষের নিজের সরকার, সেগুলো আজকে বাস্তবমূল বসা হয়েছে। আমরা বলছি আমাদেরকে সেটা নতুন সরকার আমাদের তৈরি করুন। সামনের মে মাসে শপথ নেওয়ার পরে পশ্চিমবাংলায় নোটিফিকেশন জারি হবে। গোটা বাংলায় যতগুলো দখলের পঞ্চায়েত রয়েছে সব কটা পঞ্চায়েতকে মাঝপথে ভেঙে দেওয়া হবে। গায়ের জোরে পঞ্চায়েত দখল করে যে তৃণমূল নেতাগুলো পঞ্চায়েতে বসে আছে, চোরা প্রায় লাঠি মেরে সব কটাকে পঞ্চায়েতের বাইরে বার করবো, সব কটা পঞ্চায়েত ভেঙে দেওয়া হবে। পশ্চিমবাংলায় সামনের নভেম্বর মাসে নতুন করে পঞ্চায়েত ভোট হবে। মানুষের ভোটে নির্বাচিত পঞ্চায়েত, যে দলই জিতুক না কেন, মানুষের ভোটে যেটা পঞ্চায়েত পশ্চিমবাংলায় খেলাবে। আপনাদেরকে বলছি, কাজগুলো করার জন্য আমাদের সঙ্গে থাকুন। তৃণমূল নেতাগুলোকে দলে নিয়ে এখন বিজেপি আপনাদের ভোট চাইতে এসছে। এই কথা সে কথা বলছে। পশ্চিমবাংলায় বিজেপি এখন একটাই স্লোগান, তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে প্রাক্তন তৃণমূল নেতাদেরকে ভোট দিন। এরা বলছে এই সমস্ত লোকসভার বারবার বাংলায় ওদেরকে শেষ করতে হবে। ওরা পশ্চিমবাংলায় ওরা কি কর্মের নামে ভোট চাইতে এসছে। আপনাদেরকে বলছি, বিজেপি বলে ওরা হিন্দুদের পার্টি। টাকার একবার অমিত শাহ ছেড়ে জয়সার ঘুরে দিয়ে দেখলেন তো কদিন আগে আইপিএল হচ্ছিল। দুবাইতে এবার আইপিএল হলো, সৌদি আরবিয়া, ইসলামিক দেশে। ভিআইপি বক্স ছবি দেখাচ্ছে, টিকিতে আমরা দেখছি ভিআইপি বক্স। একটা চেয়ারে বসে আছে সৌরভ গাঙ্গুলি, ওদের বাংলার দাদা। পাশের চেয়ারে বসে আছে অমিত শাহ ছেলে জয়সার, গুজরাটের দাদা। জয়সার মুখের দিকে তাকান আর আপনার নিজের ঘরে নিজের ছেলের মুখের দিকে তাকান, দুটোর নিজের দিকে এখন হিন্দুদের ঘরে। অমিত শাহ ছেলে জয়সার একটা ইসলামিক দেশে, সৌদি আরবিয়াতে ইসলামিক দেশে আরো শেখদের সঙ্গে পায়ের ওপর পা তুলে ডলার দিচ্ছে। আর আপনার বাড়িতে আপনার ছেলেটা চাকরি বাকরি না পেয়ে লকডাউনে কাজ হারিয়ে এখন ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে দিচ্ছে, আগে এনআরসি করে দেশ থেকে মোল্লাদেরকে তাড়ানো, তারপরে আমার ঠিক চাকরি হবে। অমিত শাহ ছেলে বিসিসিআই সেক্রেটারি হবে, আপনার ছেলে কপালে তিলক কেটে হাতে চুল নিয়ে এনআরসি করতে যাবে। এই হচ্ছে আপনার সন্তানের ভবিষ্যৎকে আপনি যদি তৈরি করতে চায়, আপনার সন্তানকে দাঙ্গা করতে চায়, চাকরি করতে পাঠাতে হবে। সেই কাজ করার জন্য পশ্চিমবাংলার নতুন সরকারকে আনতে হবে। যে 10টা বছর চলে গেছে, এই 10টা বছর আর কেউ ফেরত আনতে পারবে না। কিন্তু আমাদের সামনের দিনগুলো যেন সুন্দর হয়, সেই লড়াই আমাদেরকে লড়তে হবে। এই লড়াইয়ের কাজ দিয়ে সামনের 8 তারিখ আমরা ব্রিগেডে যাচ্ছি। সেদিন আমাদের সামনে ব্রিগেডে চলুন। ব্রিগেড যাওয়ার পথে যে মিছিল বাংলার সড়কের দখল নেবে, সেই মিছিল যেন ব্রিগেডের দিন বিকেল বেলা শেষ না হয়। ব্রিগেডের পরে সেই মিছিল যেন হেঁটে যায় নবান্নের দিকে। ব্রিগেড যাওয়ার প্রতিটা মিছিল যেন আগামী দিনের বিজয় মিছিল হয়ে নবান্ন দখল করতে পারে। আপনাদের কাছে সেই সমর্থন চেয়ে, আপনাদের সেই ভালোবাসা চেয়ে, আপনাদের আশীর্বাদ চেয়ে আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন।